আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন একই সময়ে আর টিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে আজ রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাড়িতে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই পরিবার বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দেশ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আসছেন তিনি। এদিকে ফুল কোর্ট সভা ডাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের মুখে আজ পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত হয়েছেন সাংবাদিক, 4 সেনা সহ অন্তত 15 জন। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ঘিরে ভারতীয় কিছু গণমাধ্যমের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে বিজেপি সরকারের কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ। এ সকল বিষয়কে সামনে রেখে আজ আমাদের আলোচনা বিষয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। প্রথমেই শুরু করতে চাই লুৎফুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করি। আপনি তো আপনার বা সারা বাংলাদেশে একটি বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটেছেন, যেটি মহান ছাত্র আন্দোলনের পথ ধরেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, যেটা অভূতপূর্ব ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। এবং যে প্রেক্ষাপটগুলো আমরা লক্ষ্য করেছি যে অর্থাৎ বেশ কিছু অভিযোগ উঠেছে ভারতীয় গণমাধ্যমে যে অর্থাৎ সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। এ ধরনের একটি কমিটি তারা গঠন করেছে, যেটি অনেকেই বলেছেন সত্য নয়। এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একই পরিবারের, আমরা বাংলাদেশে অনাদিকাল ধরে চলে আসছি। এই ব্যাপারে কি বলবেন, এই অভিযোগের ভিত্তিতে কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমি যে ব্যাপারটি বলবো, বাংলাদেশে বর্তমানে গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা চলছে, এটা আমি এখনও অভ্যুত্থানকালীন সময় হিসাবেই দেখছি। মানে অভ্যুত্থান প্রক্রিয়াধীন আছে। তো এই অভ্যুত্থানের ভেতরে নানা ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের প্রতিক্রিয়া এবং এটাকে অতিরঞ্জন করে প্রকাশ, এর ভেতর দিয়েও এক ধরনের আমরা একটা রাজনীতি হতে পারে। হ্যাঁ, এক ধরনের রাজনীতি লক্ষ্য করছি। এটা আমি মনে করছি আমাদের এই অভ্যুত্থানের যে গ্লোরি, এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে এক ধরনের জনমানুষের ভিতরে গণজাগরণ তৈরি হয়েছে, বোধ তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার করার যে মানসিকতা তৈরি হয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের প্রয়াস। তো আমি মনে করছি একটা দেশ যখন দীর্ঘদিন একদম ফ্যাসিস্ট এক রেজিম থাকে, এক ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো চেপে ধরে থাকে, সেখানে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আর কি বলা যায় থাকে না, স্বাধীন থাকে না, সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করব যে প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ ঘুণে ধরা, জগদ্দল পাথরের মতো তারা চেপে আছে। এবং এরাই যে ফ্যাসিস্ট গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্টের দোষর হিসাবে তারা কাজ করেছে। এখনও তাদের অপতৎপরতা চলমান। আমি মনে করছি যেহেতু 15 বছর ধরে কারণ তাদের উচ্ছিষ্ট সুবিধাভোগীগুলো আছে, এই যে তাদের যে সুবিধাভোগী উচ্ছিষ্টভোগী যে জনগোষ্ঠী, তারা তো এটা মেনে নিতে পারছে না। কারণ হঠাৎ করে এমন অভ্যুত্থান ঘটে যাবে এটা তারা ভাবেনি। ইভেন অভ্যুত্থান ঘটার একদিন আগে পর্যন্ত তাদের দম্ভ, ক্ষমতা নিয়ে তাদের দম্ভ আপনারা দেখেছেন। তার মানে এটা তাদের জন্য অবিশ্বাস্য ছিল। এবং
সে অভ্যুত্থান ঘটার দু একদিন আগে শেখ হাসিনার যে স্টেটমেন্ট, সেখানেও আপনারা দেখবেন সেখানেও ইঙ্গিত ছিল এই দেশে যদি কখনো অভ্যুত্থান ঘটে তার পরবর্তী দেশটা কোন পথে যাবে সেটার একটা সূক্ষ্ম বার্তা তিনি দিয়ে গিয়েছিলেন। তো আমি মনে করব যে ছাত্র জনতা এখনও মাঠে আছে, অভ্যুত্থান চলমান। আমরা মনে করি বাংলাদেশের এই অভ্যুত্থানের ফসল যদি আমরা এই দেশের মানুষকে উপহার দিতে চাই, তাহলে এই দেশের রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে আমাদের এই সংস্কার চলমান থাকবে। ছাত্র জনতাকে আমি এখনও মাঠে থাকতে বলবো, আপনারা মাঠে থাকুন। আমাদের সংস্কার চলমান। এই রাষ্ট্রটিকে পরিপূর্ণ মানবিক কল্যাণ রাষ্ট্র করার আগ পর্যন্ত আমরা থেমে থাকবো না, আমরা মাঠেই থাকবো। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনি কি বলেন যে বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে অর্থাৎ গত রেজিমটি যেটা বলবার চেষ্টা করেছি যে একটা ফ্যাসিস্ট রেজিমের সৃষ্টি হয়েছিল, একটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটা বলবার চেষ্টা করেছে অনেকেই, এবং যার ফলে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো নানারকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে, নানাভাবে ছিন্ন ভিন্ন হয়েছে। এবং এর যেটা বলবার চেষ্টা করলো লুৎফর রহমান, যে এই যে উচ্ছিষ্টভোগী যে অংশ, তাদেরই একটি অংশ আছে এখনও সক্রিয়, যেটি এখনও ওরা বলবার চেষ্টা করেছেন যে এখনও তারা সক্রিয়, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচকের শুভেচ্ছা। আমার ভালো লাগছে যে এই সময়কালের সবথেকে আলোচিত যে ঘটনা এবং সেই যে জনবিস্ফোরণ, এবং তাকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন আমাদের সাথে বসে আছেন, তার কথা আমরা শুনছি। বাংলাদেশের ইতিহাসের যতগুলো বিস্ফোরণ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার জাগরণ হয়েছে, তার মধ্যে এবারকার যে জাগরণটা, এটা সব থেকে আমার কাছে মনে হয়েছে যে একেবারে প্রান্তিক পর্যন্ত মানুষকে স্পর্শ করে গেছে। 90-এর আন্দোলনে মহাজাগরণ বলা যেতে পারে। 90-এর আন্দোলনে আমরা কর্মী ছিলাম, আপনারাও দেখেছেন যে সেই আন্দোলনটি, 90-এর আন্দোলনটি শেষ মুহূর্তে যখন বিজয়ের সময়টা কেবল শহর কেন্দ্রিক, কিন্তু এবার আপনি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এবং সর্বস্তরের মানুষ তাতে অংশগ্রহণ করেছে। এবং এবারের যে জনজাগরণ বলেন, জনবিস্ফোরণ বলেন, এটি হচ্ছে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত অভিমান, ক্ষোভ, যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যে দম্ভগুলো ছিল, মানুষকে অসম্মান করার যে একেবারে সর্বোচ্চ জায়গার থেকে, প্রধানমন্ত্রীর থেকে একেবারে প্রান্ত পর্যন্ত মানুষকে অসম্মান করা, মানুষের কষ্ট দুঃখ নিয়ে ঠাট্টা করা। আমি বাজারে জিনিসপত্র কিনতে পারছি না, এই টেবিলে বসে আমরা অসংখ্যবার এই বিষয়গুলো নিয়ে তর্ক করেছি। যখন আমরা এই বিষয়গুলো বলতাম, সেটা ডিনায়াল থিওরি ছিল, অস্বীকার করা হতো, এবং কখনো কখনো ঠাট্টা মশকরা করা। যেমন দ্রব্যমূল্য বেড়েছে, আপনি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন যে কাঁঠাল দিয়ে কি যেন হালুয়া টালুয়া বানিয়ে খান। অর্থাৎ এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারের বিরুদ্ধে মানুষ ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়েছে এবং একসময় বিস্ফোরণ ঘটেছে। আমি কথা বাড়াবো না, এই প্রেক্ষিতে আমার কতগুলো প্রত্যাশার কথা বলবো। আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, এবং যে শাসনটিকে বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে বিদায় করলো, এবং বিদায়ের ব্যাপারটা আপনার না, বিদায়ের যে অনেকে বলবার চেষ্টা করছেন, বিদায়ের যে প্রেক্ষাপটটা রক্ত বেশি দিতে হয়েছে ছাত্রদের। আমি সেই জায়গাটা আসছি যে স্বল্প সময়ের মধ্যে এত সংখ্যক মানুষের যে প্রাণহানি। আমার মনে আছে 90-এর আন্দোলনে আমরা দীপালি সাহার কথা বারবার বলতাম যে খুবই শিশু ছিল, কিন্তু এবার আপনি অসংখ্য শিশুর কথা বলতে পারবেন। 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারিতে আপনি নিষ্ঠুরতার জায়গাটা, এবং এই জায়গাটা আপনি দেখেন যে সারা দেশে একদিনে 100-150 করে মানুষ মারা যাচ্ছে, আর একজন চারিদিকে বেষ্টনীর মধ্যে বসে তিনি কোরমা পোলাও রান্না করেছেন, দুপুরে খেতে পারেননি, কিন্তু তার এর ভেতর থেকে আপনি মনস্তত্ত্বটা বুঝতে পারবেন। একদিকে দেশ জ্বলছে, আর একদিকে সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে কোরমা পোলাও এবং রোস্ট। অর্থাৎ এই ব্যাপারগুলোতে রাষ্ট্র যে বিচলিত হতো না, মানুষের মৃত্যুতে সে যে বিচলিত হতো না, এই বিষয়গুলো তাকে কোনো স্পর্শ করতো না, এটার কিন্তু একবারে স্পষ্ট উদাহরণ। আমি যেটি বলতে চাই যে পরিবর্তনটা এসেছে, যে ছাত্র নেতৃত্ব এখানে একটা সফল বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। আমি নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে, এবং এই সময়কালের মধ্যে কতগুলো ঘটনাও কিন্তু ঘটেছে,
যে ঘটনাগুলো আমাদের এই যে স্পিরিটের সাথে কোনো কোনো জায়গায় সাংঘর্ষিক। আমাদের অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে আমরা সব কিছুকেই কিন্তু অস্বীকার করে দিই। আমাদের রাজনীতিতে একটা প্রবণতা হচ্ছে যে যখনই আপনি বলবেন তখনই আমি বলে দিব এটি অনুপ্রবেশকারীরা করেছে। এই জায়গাটায় যেন আমরা শিক্ষা গ্রহণ করি। এই যে 15 বছরের একটি শাসককে, এবং এক সময় যারা মনে করত যে তারা কখনোই ক্ষমতার থেকে যাবেন না, তারা 41 ভীষণ 41 ভীষণ 62, অর্থাৎ তাদের মধ্যে একটা ধারণা হয়েছিল আমরা অনন্তকাল অনাদিকাল ক্ষমতায় থাকব। কিন্তু সেই যে পরিবর্তনটা হতে বাধ্য হয়েছে, আমরা সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করি। আমাদের এই জায়গাটায় আমরা কয়েকদিন পরে, আমি এই মুহূর্তে যেটা বলতে চাই যে নবীন একটি সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অনেকগুলো চ্যালেঞ্জ, 15 বছরের ক্ষত কিন্তু অনেক। আমি কালকেই এই ক্ষতগুলো সে পূরণ করতে পারবে না। আপনার খেয়াল আছে যে আগের সরকারটা যখন যারা ছিলেন তারা কথায় কথায় বলতেন যে স্বাধীনতার পর মাত্র 3.5 বছরে আমরা অনেক কিছু করতে পারিনি। গত 2 দিন 3 দিন ধরে দেখছি অনেকেই বলার চেষ্টা করছেন সরকার এটি করতে পারলো না। অর্থাৎ যারা 3.5 বছরের কথা বলতেন তারা এখন এসে 3 দিনের একটা সরকার কি করতে পারলো না সেই ফর্দটা তৈরি করছে। আমি এই জায়গাটায় যেটা বলবো যে আমাদের সব কিছুকে অস্বীকার করা, অনুপ্রবেশকারীরা এই ঘটনাগুলো ঘটেছে, রাইট। আমি কতগুলো জায়গা আমার মানে অন্তর্যন্ত্রণা আছে। এই যে আন্দোলনটা, এই আন্দোলনে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেছে। অনেক ঘটনা কিন্তু ঘটেছে গ্রামাঞ্চলে, আমরা অস্বীকার যদি করিও। হ্যাঁ, পাশের দেশ থেকে মিডিয়াতে আমি কয়েকটা নিউজ দেখেছি, তাদের অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছে। এবং একটা স্বাধীন সার্বভৌম দেশে সেখানকার মানুষ একটা আন্দোলন করেছে, একটা শাসকের পতন ঘটিয়েছে, সেটা নিয়ে প্রতিবেশী কোনো দেশ, সেটি ভারত হোক, সেটি আমেরিকা হোক, সেটি অন্য দেশ হোক, এতটা মাথা ব্যথা, এতটা প্রতিক্রিয়া দেখানো এটি শোভন না, এতটা শোভন না। একই সাথে আমরা এই ঘটনাগুলো আমরা যাতে অস্বীকার না করি। যদিও আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের উপরে ভরসা রাখেন। আমাদের যে স্পিরিট, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাস্কর্যগুলো যেভাবে ভেঙে ফেলেছি আমরা, ভাঙ্গা হয়েছে, এটি কিন্তু এই আন্দোলনের সঙ্গে, স্পিরিটের সঙ্গে যায় না। আমরা কিন্তু আমাদের যে 9 দফা বাঙালির প্রাণের দাবি হয়ে উঠেছিল গত কয়েকদিন, সেই 9 দফার সঙ্গে এটি যায় না। সুতরাং এই বাংলাদেশের যে ধর্মেরই হোক না কেন, এমনকি যারা 10-15 বছর আয়নাঘর তৈরি করেছে, তাসের ঘর তৈরি করেছে, মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করেছে, আপনি দেখেন যে সাগর রুনির ছেলে মেঘ দেখলাম ধানমন্ডির পুড়ে যাওয়া 32 নাম্বার সেখানে ছাই ভস্য পরিষ্কার করছে। এই মেঘের বাবা মা কিভাবে মারা গিয়েছে এটি গত 12 বছর যে সরকার চেপে রেখেছে, বিচার অন্য কথা, তাকে জানতে দেয় নাই। সেই শিশুটি কেউ যায় নাই। আওয়ামী লীগের গত 15 বছর অনেককেই তো আমরা দেখেছি, কেউ যায় নাই। সেই ছেলেটি গিয়ে সেখানে পরিষ্কার করেছে। আপনি শিক্ষাটা কি গ্রহণ করছেন এর ভিতর থেকে? অর্থাৎ যত বড় দম্ভই আপনি দেখান না কেন, দম্ভ টেকে না। এবং আমি মনে করি আমাদের সব থেকে ট্র্যাজেডির জায়গাটা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমি আশা করি যে আজকে যারা দায়িত্বে আছেন, আমি এই মুহূর্তে বলি যে অনেকগুলো দাবি আমি এখন এই মুহূর্তে তার কাছে করব না, কারণ একটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা অবস্থা এবং পরিবেশে তারা দায়িত্ব গ্রহণ করেছে। 15 বছরের যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের যে সেট আপ, 15 বছরে সমাজ রাজনীতিতে আপনি যে ক্ষতগুলো তৈরি করেছেন, 3 দিন 5 দিনের মধ্যে সেই ক্ষত রক্তক্ষরণটা তারা দূর করতে পারবে না। তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যেমনি ভাবে এই বিজয়টিকে পাহারা দেবে এবং বাংলাদেশের মানুষও যারা এই বিজয়ের পেছনে রক্ত দিয়েছে, রক্ত ঝরেছে। গতকালকে দেখলাম একটা মা বলছেন যে আমার সন্তানটা এই বিজয়টি দেখে যেতে পারলো না। অর্থাৎ এই মা যেন আপনাদের কোনো কাজের কারণে এই মা যেন কষ্ট না পায়, আপনারা এটিকে পাহারা দেবেন। এবং যে দুঃখজনক ঘটনাগুলো এই পর্যন্ত ঘটেছে, ওই যেটা বললাম যে অনুপ্রবেশকারী, আমি এই বিক্ষোভের সঙ্গে, এই বিস্ফোরণের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো ছিল, আমাদের কাছে বিভিন্ন রকমের খবর আসছে, খুবই দুঃখজনক কতগুলো খবর আসছে বাংলাদেশের ঘটনা ঘটছে। সেই ঘটনা যাতে না হয় এবং অনুপ্রবেশকারীরা এসেছে, আমি অনুরোধ করব 3 দিন 4 দিন হয়েছে, সমস্ত ফুটাফাটা বন্ধ করে দেন যাতে কোনো অনুপ্রবেশকারী না ঢোকে এবং পরবর্তী 5 বছর এই কথাটা আমাদের শুনতে না হয়। ধন্যবাদ।
এরপরে যে সুলতান মাহমুদ, আপনার কি বিশ্লেষণ আছে, বিশেষ করে যে পরিবর্তনের যেটা লুৎফর রহমানের কথা থেকে আমরা এগুই কেনা সেতু সমন্বয়ক এবং তারাই এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছে মহান ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো আছে, পাল্টা অভিযোগ আছে নানা বিষয় নিয়ে, এবং সে বলেছে যে আমরা এখনও অভ্যুত্থানকালীন সময়টা কিন্তু পার হয়নি। সে বলতে চেয়েছে যে সামনে অনেক অর্গানাইজড একটি বিষয় আসতেছে। আপনি কি বলবেন প্রসঙ্গে? প্রথমত ধন্যবাদ আমি আপনাকে এবং আরটিভিকে এবং যারা দর্শক দেখছেন তাদেরকে। প্রথমত হচ্ছে আমি বলবো যে যেটি লুৎফর রহমান শুরুতেই বলেছে, আসলে এটি ক্ষোভ মানুষের। আপনি বলছেন 15 বছর, আমি বলছি 15 বছরের বেশি সময়ের যে ক্ষোভ, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবার যে একটি হীন মানসিকতা, এবং যাকে তাকে যে কোনো জায়গাতে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনার যে দাম্ভিকতা এবং বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবার সবার ভিতরে একটি আকাঙ্ক্ষা, একটি সময় আমার মনে হয়েছে যে সবার ভিতরে একটি আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল কখন এই পরিবেশ, এবং সেই জায়গাটিতে দ্বার উন্মোচন করে দিয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা সংগঠিত করেছেন। এবং সেখান থেকে এখন যে অবস্থায় আমরা ফিরে এসেছি, আমরা যদি সেটি বলতে যাই তাহলে দেখবেন যে লুৎফর রহমান যেটা বলেছে যে আমাদের এখনও আন্দোলন শেষ হয় নাই, চলমান রয়েছে, অভ্যুত্থান শেষ অব্যাহত রয়েছে। তা আমি বলবো যে অব্যাহত রয়েছে, যে অভ্যুত্থানের মাধ্যমে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ছাত্র আন্দোলন হয়েছে। আমি যদি বলি কোটা আন্দোলন থেকে ছাত্রদের এই ঐক্যবদ্ধ হওয়া এবং সেইখান থেকে আজকে রাষ্ট্রকে সংস্কার করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তাদের যে আন্দোলন অব্যাহত রয়েছে, এই অব্যাহত থাকার একটি জায়গাতে তাদেরকে পিন পয়েন্ট করতে হবে, যেটা অলরেডি ভাই বলেছেন। সেখানটাতে যে আপনারা যখন যে জায়গাটিতে আমাদের খুব ভেঙে পড়েছে, আপনি বলেছেন যে রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে, কাঠামো ভেঙে পড়েছে, এখন যে জায়গাগুলোতে আপনারা হাত দিয়েছেন বা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনাদের উপদেষ্টা পরিষদে যারা গেছে, আমি বর্তমান যে 15 সদস্যের যে 17 সদস্যের যে উপদেষ্টা পরিষদ, আমি বলবো যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদেরকে যে জায়গাগুলোতে দিয়েছে, সবাই উপযুক্ত জায়গায় সবাইকে দিয়েছে। আমার মূল্যায়ন হচ্ছে একেবারে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে এখন পর্যন্ত দেয়া হয়েছে, এবং যে মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে অনেক বিচার বিশ্লেষণের পর তারা সেই জায়গাগুলোতে প্রথমেই যেটি ভাই বলেছেন যে অনুপ্রবেশ বন্ধ করতে হলে, অনুপ্রবেশ বন্ধ করার আগে আপনি শুরুতে যে হেডলাইনগুলো বলেছেন, আজকে যে বিষয়গুলো টেনে এনেছেন, যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পদত্যাগ করেছেন, আমি বলবো যে উপাচার্যরা পদত্যাগ করেছেন, সেই জায়গাগুলোতে শুধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। তো এই যে সেন্সিটিভ জায়গাগুলোতে, যে জায়গাগুলোর উপরে বসে বিগত সরকার বা যে সরকার বিদায় নিয়েছে, তারা যে দম্ভ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, এরকম আরও অনেকগুলো জায়গা আছে। সেই জায়গাগুলোকে কিন্তু শুরুতেই যদি ওই জায়গাগুলো ক্ষতগুলো যদি সেরে না ফেলা হয় শুরুতেই, তাহলে ভেতরে থেকেই কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। আমার প্রথম অ্যাপিল থাকবে এই সরকারের কাছে যে জায়গাগুলো থেকে সরকারকে রসদ জোগানো হতো, সাহস জোগানো হতো, অন্যায়, অবিচার, অনৈতিকতার রসদ যেখান থেকে দেয়া হতো, সেই জায়গাগুলোকে শুরুতেই সেই মূল উৎপাটন করে ফেলা, শিকড় উপড়ে ফেলা। সেই জায়গাগুলোতে যদি আপনি শিকড় উপড়ে ফেলতে পারেন, আজকে যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে, লুৎফর রহমান বলেছে, আমরা দেখলাম যে 3 দিন যেতে না যেতেই আজকে শাহবাগ কিন্তু আরেকটি দখলের জায়গায় চলে গেছে। শাহবাগে আজকে ব্যাপক মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সংখ্যালঘু শ্রেণী বলছে যে তাদের উপরে, তারা বলছে সংখ্যালঘু শ্রেণী বলছে যে তাদের উপরে আক্রমণ হয়েছে। আমি একেবারেই বলতে চাই, প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি, এখানে অন্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু সেটি দেখবার বিষয় না। আমরা বাংলাদেশি হিসাবে আমরা একে অপরের কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশকে
আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা সেই আন্দোলন করে সেই পথটাই তৈরি করেছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার পেশায় যদি আমি বলি, সাংবাদিকদের মধ্যে সেলিম ওমরাও খান দীর্ঘ তার পেশার এই সাংবাদিকতা জীবনের আমি তার একজন স্নেহভাজন হিসেবে আমি এটুকু বলতে চাই যে সাংবাদিকদের যে দায়িত্বের জায়গাটি আছে সেই দায়িত্বটা কিন্তু আমাদের সবাইকে পালন করতে হবে। এখন দেখতে লাগবে সেলিম ওমরাও খান, সেখানটাতেও বড় একটি সংকট আছে। গত 17 বছরে কি হয়েছে গণমাধ্যমে বা মিডিয়াতে কি হয়েছে সেই জায়গাটি থেকেও কিন্তু খুব গভীরভাবে দেখতে হবে। আজকে যে আন্দোলন বা সংখ্যালঘুদের কথা যেটা বলা হচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে সাংবাদিকদের মধ্যে যদি আমরা এখান থেকে কিন্তু আমাদের পেশার যদি কেউ উস্কানি দেয়, যে আমার পার্শ্ববর্তী দেশকে যদি উস্কানি দেয়, আমার কোনো সংবাদ যদি উস্কানিমূলক হয়, সেটিকে কিন্তু এখনই সেই রাশ টেনে ধরবার জায়গা আছে। কারণ এখান থেকে বলা হচ্ছে, যদি বলা হয় বাংলাদেশের 90% হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘুদের বাড়িঘর আগুন দিয়ে দেওয়া হয়েছে, সেই সংবাদ আমি যদি একজন সাংবাদিক হিসেবে ইন্ডিয়ার কোনো গণমাধ্যমে আমি পাঠিয়ে দেই, ইন্ডিয়ার গণমাধ্যম তো সেটি ছাপবে, সেটিকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে ছাপবে। আমি ভারতের সেই সংবাদ মাধ্যমকে তো দায়ী করছি না। যিনি সাংবাদিক, আমি সুলতান মাহমুদ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে আমার জীবন জীবিকা, আমি সব এখানটা থেকে করে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছি, যারা ওত পেতে বসে আছে বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করবার বা বাংলাদেশের এই অর্জনকে যারা এখন আপনি বলতে চাইছেন যে সাংবাদিকতার যে দায়িত্বশীলতার জায়গাটাকে পেশাদারিত্বের জায়গাটি কাজ করছে না, সেই কাজ করবার জন্য যারা তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা গিয়েছেন, আমি বলবো যে অনেক রাষ্ট্রযন্ত্রের অনেকগুলো উইং আছে যেগুলোতে অলরেডি হাত দিয়েছেন। আমি বলবো যে জায়গাগুলোতে হাত দেওয়া হয়নি তার মধ্যে একটি বড় জায়গা হলো এই গণমাধ্যমের কোথায় বসে কে কী করছে, কারা কোন জায়গায় গত 17 বছরে কোন ধরনের কর্মকাণ্ড করে এই সরকারকে রসদ দিয়েছে এবং এই সরকারকে কারা তৈলমর্দন করেছে, কারা তোষামোদি করেছে, সেই তোষামোদদেরকে চিহ্নিত করে তারা যাতে আবার এই সরকারের কোনো কর্মকাণ্ডকে ম্লান করে না দিতে পারে, এই প্রচেষ্টাকে এই ছাত্র জনতাকে যেভাবে এখনও তুচ্ছতাচ্ছিল্যের সাথে এই আন্দোলনকে দেখা হচ্ছে, এই অর্জনকে আবার যে কোনো সময় ম্লান করে দেবার বা রুখে দেওয়ার বা এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা যারা করছে তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যম থেকে কারা উস্কানি দিচ্ছে বা ঠেলে দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু বন্ধ করবার জন্য আমি আপনার মাধ্যমে, এই আরটিভির মাধ্যমে আমি বর্তমান তেলবাজ এবং যারা না ঘটে সেই পেশাদারিত্বের জায়গাটাতে সমুন্নত করবার। ধন্যবাদ। আবারও একটি বিরতির পরে আমি আসবো। দর্শক, নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম ওমরাও খান। আলোচনা বিষয় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। এ পর্যায়ে আমি আবারও যাচ্ছি সমন্বয়ক লুৎফর রহমান, আপনার কাছে আমি যাচ্ছি। আজকে 3 জন উপদেষ্টাই বলেছেন, অর্থাৎ অর্থ উপদেষ্টা বলেছেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মুহূর্তে প্রধান কাজ, তারা অনেক সংকটের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কাজের কথা বলেছেন, যেগুলো করতে হবে অনিবার্যভাবে, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তার আইন শৃঙ্খলা কীভাবে আর উন্নয়ন করা চাই। এই ব্যাপারে আপনারা কী ভাবছেন? ইতিমধ্যে আপনারা দেখেছেন অভ্যুত্থান পরবর্তী সময়টা আইন শৃঙ্খলা বাহিনীর যে ভয়াবহ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা, এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়টা কিছুটা এরকম হয়। কারণ তখন গণজোয়ার হয়, মানুষ রাস্তায় নেমে আসে, এই পুঞ্জীভূত ক্ষোভ প্রায় দীর্ঘদিন তাদের জমানো ক্ষোভটার একটা প্রতিক্রিয়া হয়। এটা স্বাভাবিক, পৃথিবীর ইতিহাসে এরকম। আমরা অতীত নিকটে যে অভ্যুত্থানগুলো আমরা দেখেছি সেগুলো তো এরকম হয়েছে। কিন্তু এদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থানটা, এখানে কিছু দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। তারা অভ্যুত্থান পরবর্তী এই চলমান প্রক্রিয়ার ভেতরে রাস্তায় ট্রাফিক ছিল না, তারা লাঠি হাতে, মুখে বাঁশি নিয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করেছে। অনেকে আপনি দেখবেন রাস্তা পরিষ্কার করেছে, নিজেদের দায়িত্বে। অনেক জায়গায় ধ্বংসযজ্ঞ হয়েছে, তারা নিজেদের দায়িত্বে সেগুলো পরিষ্কার করেছে। হসপিটালে তারা নিজেদের একটা
টিম, নিজেদের মতো করে একটা টিম বানিয়ে তারা কিন্তু সেবা দিচ্ছে। আবার নানা ধরনের যে পাড়ায় মহল্লায় ডাকাতির কিছু ঘটনা যে ঘটছে না তা না, কিন্তু এটাকে নানা কারণেই ফলো করে প্রচার করছে, এটারও এক ধরনের অপতৎপরতা হতে পারে, আমরা এটা মনে করছি। তো এগুলো কিন্তু ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, গুজবগুলোর বিরুদ্ধে তারা ডিবাঙ্ক করছে। অনেক গুজব যেগুলো অনেক আগের ঘটনা সেগুলোকে এই সময় প্রচার করছে বিশেষ একটি মহল। তারা পরিস্থিতিকে আরও, আপনি যেটা বলছিলেন যে কিভাবে এই পরিস্থিতিকে আরও উস্কে দেওয়া যায়, এটার প্রতি এক ধরনের অপতৎপরতা আছে। কিন্তু আমাদের ছাত্র জনতার এই অভ্যুত্থান আমরা দেখেছি, তারা কিন্তু সচেতন। তারা যখন রাস্তায় ট্রাফিক নেই, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। যখন অনেক থানা থেকে, আপনি আজকে এবং গতকালও দেখেছেন যে অনেক থানায় পুলিশকে তারা নিজেদের প্রোটেকশনে থানাতে এগিয়ে দিয়ে যাচ্ছে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হয়। কারণ এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভ্যুত্থান পরবর্তী নানা ধরনের নানামুখী ষড়যন্ত্র থাকে এখানে, নানামুখী নানা গোষ্ঠীর মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে। রাইট, মানে ভেস্টেড গ্রুপ, নানা রকম অপরাধী চক্র, দুর্বৃত্ত, তারা এই সুযোগটা তারা কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু আমাদের ছাত্র জনতা এই জায়গায় সচেতনতার পরিচয় দিয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে, ইভেন এখনও তারা রাস্তায় আছে। তারা, আমি মনে করছি যে অতি দ্রুত তারা এই পরিস্থিতিকে নিজেদের মতো করে সামলে নেবে এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ যেই কথাটি বলেছেন, আমরা আশা করছি অতি দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনার কাছে জিজ্ঞেস করতেই হয়, সেটা হচ্ছে যে অর্থাৎ একটা বিষয় আছে যে অনেকগুলো কাজ আছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যেহেতু জনাব আসিফ নজরুল বলেছেন যে সংস্কার করবেন দুদক, নির্বাচন কমিশন সহ প্রতিটি স্তরে অর্থাৎ সেক্টরেই তিনি এইগুলো করবেন। তাহলে এটা কেমন সময় লাগতে পারে? দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কেমন লাগতে পারে এটা? বা আপনারা তো সম্পৃক্ত থাকছেন এগুলোর ভিতরে। হ্যাঁ, আমাদের ছাত্র প্রতিনিধি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 2 জন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়েছেন। তো এটা আসলে যেই ফ্যাসিস্ট রেজিম, যেই ব্যবস্থাটা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেইভাবে ধ্বংস করেছে, এটা আপনারা সবাই বলছিলেন যে তারা কিভাবে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের দলীয় পান্ডাদের, দলীয় গুন্ডাদের লাভের জন্য, নিজেদের দোসরদের লাভের জন্য তারা এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করেছে। এই দেশের ব্যাংক ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের কলাপস হয়ে গেছে, কলাপস করেছে। শিল্প প্রতিষ্ঠান কলাপস করেছে, রেমিটেন্স ভয়াবহ অবস্থা। যারা প্রবাসী তারাও এই দেশের যথাযথ সম্মান পায় না। এদেশের প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন ছিল, যারা ছাত্রলীগ, তারা ক্ষমতাসীন দলের সরকারি দলের লেঠেল বাহিনী হিসাবে তারা ক্যাম্পাসে নিজেদেরকে উপস্থাপন করেছে। আপনারা দেখবেন যেদিন পাবলিক ইউনিভার্সিটির হলগুলোকে বন্ধ করে দেয়, প্রত্যেকটা হলে ঢুকে টিয়ার শেল, সররা, বুলেট, সাউন্ড গ্রেনেড মেরে তারা হল থেকে বের করে, যেন বা ইঁদুরের গর্তে পানি ঢুকিয়ে ইঁদুরকে বের করার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা এ ধরনের আচরণ করেছে। এবং এর সাথে প্রশাসনের সাথে তাদের লেঠেল বাহিনী ছাত্রলীগ ছিল। এরপরে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ হওয়ার পরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তাদের আত্মমর্যাদা আঘাত করেছে। তারা যখন দেখেছে ছাত্র সমাজের সাথে সরকার ছাত্র সমাজের আত্মমর্যাদাকে আঘাত করেছে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু রুখে দাঁড়িয়েছে। তারা বুক পেতে দিয়ে এই দেশের ছাত্র জনতার আত্মমর্যাদাকে তারা রক্ষা করেছে। তো এই দেশের ছাত্র সমাজ, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এই কোটা ব্যবস্থার সঙ্গে, মানে কোটা নিয়ে তাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই। তারা কিন্তু সরকারি চাকরিতে খুব একটা আসেও না। কিন্তু তারা ছাত্র সমাজের আত্মমর্যাদার দিকে তারা তাকিয়েছে, দেখেছে যে এই দেশের ছাত্র সমাজ যদি নিগৃহীত হয়, তাদের আত্মমর্যাদাকে যদি ধ্বংস করা হয়, এই জাতি যতটুকু ধ্বংস হয়েছে, এই জাতি মিশে যাবে মাটির সাথে।
তো এর প্রমাণ প্রাইভেট ইউনিভার্সিটি দিয়েছে, তারা রুখে দাঁড়িয়েছে, যার ফলাফল আপনারা দেখছেন আজকে এই অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দাঁড়িয়ে। ধন্যবাদ, আবার আসবো। শরীফুজ্জামান, আপনি বলুন যে যেটা লুৎফর রহমান বললেন যে ছাত্ররা, আপনি জানেন যে 52 বিভিন্ন সময় যে আন্দোলনগুলো হয়েছে, ছাত্র শক্তি হচ্ছে একটা প্রবল শক্তি, যে শক্তি কিন্তু বাংলাদেশের 52 করেছে, 64 করেছে, 69 করেছে, উনি 71 মুক্তিযুদ্ধ করেছে, এই যে একটা বিশাল শক্তি, 90 করেছে। এই বিশাল শক্তিকে এই যে যেটা ওরা বলেছে যে কোট আনকোট যে অর্থাৎ রেজিম যেটা আর কি, অর্থাৎ ডিক্টেটর রেজিম যেটা, এটি কি কেন এত অবমূল্যায়ন করলো বা কারণটা কি? ধন্যবাদ। যে এমন তো হওয়ার কথা নয় ছিল। আপনি যেটি বললেন, আমার একেবারে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে 5-6 বছর আগে আমি বাসে যাচ্ছি, তো বাসের মধ্যে ভাড়া দেওয়ার সময় কিন্তু ছাত্রদের সঙ্গে অনেক সময় একটা তর্ক বিতর্ক হয় কন্ডাক্টরদের, কম অর্ধেক ভাড়া দিতে চায়, তারা নিতে চায় না। তো একজন শিক্ষার্থী বলছে যে আমি ছাত্র, তখন বাসের কন্ডাক্টর বলছে দেশে এত অন্যায় অবিচার, শুধু ভাড়া কাটার সময় দেখি ছাত্র। কথাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু একজন শিক্ষার্থীর কাছে ওই ধরনের একজন মানুষের প্রত্যাশার জায়গাটা আমি বলছি। অর্থাৎ সে প্রত্যাশা করে, সে প্রত্যাশা ছিল যে দেশের মধ্যে এই যে বিভাজন, দেশের মধ্যে এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, তার বিরুদ্ধে শিক্ষার্থী ছাত্ররা রুখে দাঁড়াবে, তারাই পারে করতে। আস্থার জায়গাটার কথা আমি বলছি। আজকে আমাদের দেশের শিক্ষার্থীরা, আমাদের দেশের ছাত্ররা লিড করেছে এবং এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ। আপনি খোঁজ দিয়ে দেখবেন যে একেবারে বেকার যুবক, একেবারে রিক্সাওয়ালা, বিভিন্ন শ্রেণীর মানুষ। এখানে একটু কথা বলতে চাই, আমরা সবসময় দেখতাম যে ছাত্র রাজনীতি বা ছাত্ররা কিন্তু জাতীয় রাজনীতির ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে তারাই সবসময়, তাই না? দীর্ঘদিন ধরে লেজুর বৃত্তি ছিল এবং সেই প্রথা ভেঙে গেল এবার, অর্থাৎ ছাত্ররা আবার চলে আসলো উপরের দিকে এবং তারা নেতৃত্বের জায়গায় চলে আসলো। তাহলে এতে কি ভবিষ্যতে এই গুণগত পরিবর্তনটা কি থাকবে? আমি এই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাদের এখানে যতগুলো আন্দোলন হয়েছে, আমি দীর্ঘদিন ছাত্র আন্দোলনের একটা অভিজ্ঞতা আমার আছে। আমাদের এখানে যতগুলো আন্দোলন হয়েছে একেবারে পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল ব্যানারটাকে ব্যবহার করে তার পেছনে আমরা ছাত্রদেরকে ডেকেছি। 90 সালের যে আন্দোলনটা আপনি জানেন যে সর্বদলীয় ছাত্রৈক্য, 22 দলীয় ছাত্রৈক্য, এবারের ব্যাপারটা একটু ভিন্নতা আছে এবং তারা, আমি আন্দোলনের যারা লিডারশিপে ছিল তাদের কৌশলটা আমি অভিভূত। তারা এমনভাবে অর্থাৎ নিজেদেরকে হাইলাইট না করে, দলীয় ব্যানারটাকে হাইলাইট না করে, সবাই যাতে আসতে পারে সেই ধরনের একটা ডোর ওপেন করে রেখেছে, সবাইকে আসার সুযোগটা দিয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করব, এই যে স্পিরিটটা, সেই স্পিরিটটা আপনারা ধরে রাখবেন। কোন সংগঠন কে, কারটা ছোট কারটা বড়, এই বিষয়টা যাতে ভবিষ্যতে আপনারা যখন অন্যান্য ইস্যুগুলোকে অ্যাড্রেস করবেন, এই বিষয়গুলো যাতে বিবেচনায় না আসে। এ বড় ছিল, আমাদেরকে কন্ট্রোল করবে, সে ছোট, আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, তাকে ডাকবো না, এই প্রবণতার যত না থাকে। আমি পেছনের যে অতীতের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমি বলছি। আপনাদের কাছে আমাদের দাবির জায়গাটা হচ্ছে, এমন কোনো কাজ করা যাবে না। আমাদের একটা কথা আছে যে অনেকবার দই দেখে, ওই চুন খেয়ে মুখ পড়লে দই দেখে ভয় পায়। আমাদের কিন্তু অভিজ্ঞতাগুলো, অতীতের অভিজ্ঞতাগুলো খুবই সুখকর না, আমাদের হাতছাড়া হয়ে গেছে নানা সময়ে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যাতে যাদেরকে আপনারা পরাজিত করলেন তাদের উপরে কোনো ন্যূনতম সিম্প্যাথি যাতে তৈরি হয়। এই যে সরকারের কথা আমরা বলছি, আমি মনে করি কি জানেন, তাদের সব থেকে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা, এই যে গণহত্যাটা হলো, এই গণহত্যার সাথে যারা গণহত্যার জন্য দায়ী তাদেরকে আইনের মুখোমুখি করা। আপনার কাছে মনে হতে পারে এটা আমরা দাবি করছি, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, কালকেই শুরু করবে, পরশুদিন এটি করতে পারবে, আমি সেটি মনে করি না। আর একই সাথে গত 15 বছরে সমাজে, রাজনীতিতে আপনার টার্মিনাল থেকে শুরু করে প্রচুর বেনিফিশিয়ারি এদের আছে এবং তারা কিন্তু এটিকে রক্ষা করার চেষ্টা করবে। আমি আমাদের অতীতের অভিজ্ঞতার কথা বলি। সেলিম ভাই, আপনার সাথে তো প্রচুর টকশোতে আমরা এখানে বসেছি। গত 15 বছর, আমি প্রায় 17-18 বছর টকশোর অভিজ্ঞতায় এই কথাগুলো কিন্তু আমরা বলেছি যে অন্যায়কে আমরা যাতে অন্যায় বলতে পারি। হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 550 মামলা, এটি যে অন্যায় ছিল সেটি কিন্তু আমরা বারবার বলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সিটি কর্পোরেশনের ময়লা ট্রাকে লাথি মেরেছে, এটার জন্য তাকে শাস্তি দেওয়া, তাকে আসামি করার ঘটনায় আমরা অসংখ্যবার
আওয়ামী লীগের কর্মীরা আমাদের সাথে যারা আসতো তারা একেবারে রক্তচক্ষু দেখাতো। কেন এই কথাগুলো আমরা বলছি? সেই অন্যায়গুলোর প্রতিবাদও যেমন করছি, একই সাথে এখনো বলবো যারা এই ছাত্র আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল, রক্তের সাগরে এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছে, বিভিন্ন বাহিনী দিয়ে মাস্তান নামিয়ে এই আন্দোলনকে দমন করতে চেয়েছে, তাদের একজনও যেন আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে না পারে। আবার এই দলটি যতক্ষণ পর্যন্ত আছে তার যদি কোনো নিরপরাধ কর্মীও যেন আক্রান্ত না হয়, সেটিও আপনারা দেখবেন। এটি আপনার দায়িত্ব। কারণ আপনি অতীতের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতার থেকে শিক্ষা আমাদের এখানে যে ধরনের শরীফ আপনি বলুন যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটেছে এবং আমরা সবাই বিভিন্ন সময় আলোচনা করেছি যে কোনো ইনস্টিটিউশনগুলো অ্যাক্টিভ ছিল, নানা রকম ঘটনাগুলো ঘটেছে এবং এক ধরনের দম্ভ যেটা হয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সেটি সৃষ্টি ছিল, অনেকেই জানে। কিন্তু ঠিক মানে আপনি কি মনে করেন যে অর্থাৎ রিকনসিলিয়েশনের কোনো ব্যবস্থা আছে? সকল ক্ষেত্রেই কি এই বিচারগুলো ইনশিওর করতে হবে, না কিছু কিছু জায়গায় রিকনসিলিয়েশন নেশনটাকে একটা ইউনাইটেড করতে হবে? আমার যেটা প্রফেসর নিউজ বলেছিলেন যে আমরা যারা বিপথে গেছে তাদেরকে আমরা একটা পথেও নিয়ে আসবো। আমার কাছে মনে হয় যে খুবই চ্যালেঞ্জিং একটা টাইম, অনেকগুলো কারণে। একবারে দীর্ঘ 15 বছর একটা সরকার ছিল, তারও কিন্তু অনুগতরা আছে, হয়তো রং পরিবর্তন করেছে। আমি গত কয়েকদিন ধরে দেখছি, আমি ঠাট্টা করে বলছি যে এত দ্রুত এইভাবে ডিগবাজি দিলে কোমরে ব্যথা পাবা, একটু আস্তে দাও। আচ্ছা, আমি আর সময় দেওয়া বলছি যে আমি সুলতান, আমি সতর্ক থাকা তাদের চমৎকার বলছি। আমি এই পর্যায়ে সুলতান মাহমুদ, আমি অর্থাৎ 1 মিনিট সময় দেবো আপনাকে, তারপরে এঁকে দিব। ধন্যবাদ। আপনি একটু আগে লুৎফর রহমান কথা বলার সময় ব্যাংকের কথা বলেছে, আমি এই জায়গাতে একটু পয়েন্ট করতে চাই। রাষ্ট্রকে যদি আপনি সংস্কার করতে চান, সেই রাষ্ট্রের প্রত্যেকটি কাজের সাথে অর্থের যোগানের ব্যাপার আছে। আপনি লুৎফর রহমান রেমিটেন্সের কথা বলেছে, আমি বলি ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে যিনি অর্থ উপদেষ্টার দায়িত্বে পেয়েছেন, উনি এবং ফরাসউদ্দিন, ওনারা কিন্তু ব্যাংকিং সেক্টরকে একটি সংস্কার করে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে গত 15 বা 16 বছরে 100 বছরের পেছনে ফেলে দেওয়া হয়েছে ব্যাংকিং ব্যবস্থাকে। মানুষের ব্যাংকের প্রতি অনাস্থা, সরকারের প্রতি অনাস্থা যেমন তৈরি হয়েছে, ব্যাংক নিয়ে মানুষের ভিতরে তিক্ততা এমন পর্যায়ে তৈরি হয়েছে, ভীতি এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখতে চায় না, বালিশের ভিতরে টাকা রাখবে তাও ব্যাংকে টাকা রাখবে। এটি অভিযোগ আছে যে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন এমডি অর্থাৎ কারো নির্দেশে হয়ে থাকে, কারো প্রেসক্রিপশনেই হয়েছে। প্রেসক্রিপশনে আপনি একজন বাণিজ্য উপদেষ্টা রেখেছে এই সরকার, যিনি কিনা যত এই ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করবার জন্য যতগুলো নোংরা পলিসি করবার দরকার ছিল সবগুলোই করেছে, এবং ব্যাংক ব্যবস্থাকে একরকম লুটেরা অর্থনীতি লুট করে নিয়ে যাবার যে ব্যবস্থা সেটি করে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি শেয়ার বাজার, বাংলাদেশের অর্থনীতির, সারা বিশ্বের অর্থনীতির আরেকটি জায়গা শেয়ার বাজার, সেই জায়গাটাকে ধ্বংস করেছেন। আমি লুৎফর রহমানের মাধ্যমে ছোট্ট একটা অ্যাপিল রেখে আমি শেষ করতে চাই, সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে, আমি লুৎফর রহমান বলেছে গণঅভ্যুত্থান অব্যাহত রয়েছে, আমার এই জায়গাটাতে একটি জায়গা, যেহেতু সরকার গঠন হয়ে গেছে, সরকার দায়িত্ব নিয়েছে, এখন শিক্ষার্থীদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার দরকার, তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার দরকার। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সুস্থ শিক্ষার পরিবেশ ফিরে আসবে সেই আশা যেমন করি। এবং ছাত্র আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আগে ছিল রাজনৈতিক সংগঠনের ব্যানারে, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিচার করব সেই বিচার করব, কোনো শিক্ষক হেনস্থা বা কোনো প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালানো বা মিছিল করা বা কোনো শিক্ষককে তাকে এই বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনের ব্যানারে বা ছাত্রদের ব্যানারে যাতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাতে কখনো কোনোভাবে হেনস্থা না হয়, সেই বিষয়টিকে ছাত্র আন্দোলনের যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়ক, তারা সেই বিষয়টিকে দৃষ্টি দেবেন, এই আমি আশাবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন লুৎফর রহমান, আপনার সব জবাব দিতে হবে। শরীফ ভাই যে কথাটি বলেছেন, এই গত এক মাসে যে গণহত্যা এই রেজিম ঘটিয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা প্রথম চ্যালেঞ্জ এবং এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে প্রত্যেকটা
প্রত্যেকটা হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত, মানে বিচার না হওয়ার আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ ছাড়বে না। এই বিচার নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এর পাশাপাশি এই এই ম্যাসাকারে, এই অভ্যুত্থানে অজস্র মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের হাত পা কাটা গিয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই রাষ্ট্রের কাছে, বর্তমান সরকারের কাছে সবসময় আমরা এই দাবি রাখবো, এবং আমরা তাদেরকে, যেহেতু এটা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে এই সরকার ক্ষমতা এসছে, আমরা তাদের সবসময় সজাগ দৃষ্টি রাখবো এবং তাদেরকে আমরা এই প্রেশারটাও দিয়ে রাখবো যে যাতে করে প্রত্যেকটা আহত মানুষের সুচিকিৎসা হয়। আমি আরেকটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আরেকটা কথা জবাব দিতে হবে, সেটি হচ্ছে যে এটি তো বলতেই হবে যে আমরা কি কেমন বাংলাদেশ পেতে যাচ্ছি, অর্থাৎ আপনারা কি কাজ করছেন? আমরা আসলে, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে অভ্যুত্থান আসলে চলমান, কারণ হচ্ছে যেই দীর্ঘ 17 বছরের যেই পচন ধরেছে এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, তো আমরা আমাদের চেষ্টা চলমান থাকবে যে প্রত্যেকটা সেক্টরে যাতে এই ঘুণে ধরা প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরুজ্জীবিত করা, পুনর্জীবন দান করা। এই জন্য দীর্ঘ একটি সময়ের ব্যাপার। আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আশা করব এদেশের সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, আপনারা যারা আছেন, এদেশের সর্বস্তরের মানুষ আমাদেরকে এই জগদ্দল পাথরের মতো চেপে বসা যে রেজিমের এই ভয়াবহ ধ্বংস লীলা যারা করেছে, এটার থেকে উত্তরণের আমরা সম্মিলিত সহযোগিতা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা চাই যে আপনাদের যে স্বপ্ন, বাংলাদেশের সাধারণ মানুষের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, অর্থাৎ তারুণ্যের ভেতর দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। আর ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা শোনাবার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।